খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তার নিরঙ্কার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ জয় ভাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি সিলেট বিভাগীয় টিম লিডার ডক্টর জাহিদুল কবির ভাই। ডক্টর জাহিদুল কবির ভাই। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল তৃণমূল নেতৃবৃন্দের সাথে আজকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভায় সভাপতি করছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রদলের সাবেক সহসভাপতি আপনাদের প্রিয় বিপি মাহবুব ভাই উপস্থিত আছেন। আজকে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে আপনাদের সবার প্রিয় রাজপথ থেকে বেরোটা রাজপথ কাঁপানো নেতা স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, আমি বলবো সফল সভাপতি, কারণ সেই যখন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের হাতে নেয় তখন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল আরো শক্তিশালী সংগঠন হিসেবে তৈরি হয়েছিল। সেই স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি, বর্তমান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, আপনাদের প্রিয়, আমার প্রিয় এবং সারা বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির প্রিয় নেতা আমাদের প্রিয় এস.এম. জিলানী ভাই উপস্থিত আছেন। এখানে আরেক নেতা আপনাদের সিলেট শহরের কৃতি সন্তান স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসামনে সভাপতি কামরুল হাসান জুয়েল উপস্থিত। স্বেচ্ছাসেবক দলের আজকে সঞ্চালনের দায়িত্বে আছেন এই মহানগরের স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সচিব আফসার খান উপস্থিত। এখানে বামে আছেন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ তুলেন ভাই উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল এখানে অতিথি হিসাবে বক্তব্য বসে আছেন সিলেট স্বেচ্ছাসেবক দলের অন্যতম আহ্বায়ক একসময় ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল হাসান জামাল ভাই, অন্যতম আহ্বায়ক না আহ্বায়ক আব্দুল হাসান জামাল ভাই উপস্থিত আছেন। আরেকজন নেতা আপনাদের প্রিয় সিলেট জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ সহ এখানে সিলেট মহানগরের যুগ্ম আহ্বায়ক সদস্য ও 6 থানার আহ্বায়ক মেম্বারশিপ ও যুগ্ম আহ্বায়ক এবং বিভিন্ন ওয়ার্ডের আহ্বায়ক মেম্বারশিপ বিন্দু সবাই যেন আমাদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন। সংগ্রামীবৃন্দ, বক্তব্য দেবে আমাদের পরবর্তী আমাদের সভাপতি এস.এম. জিলানী ভাই, সে সাংগঠনিক বক্তব্য দেবে এবং আরো কিছু দিক বক্তব্য দেবে। সে বক্তব্য আপনার মনে সবাই শুনবেন। আমরা আসছি কেন আসছি, কিছু না আসছি আপনার সাথে সারা বাংলাদেশে আমরা যাচ্ছি। বিগত 2 দিন ধরে আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি দূরে ভাগ করে জায়গা জায়গায় যাচ্ছে। প্রেসিডেন্ট গত কালবৈশাখী ছিল, এর আগের দিন ময়মনসিংহ ডিভিশনে কাজ করে আজকে সকালে আপনাদের চলে আসছে। কেন আসছে সেই মর্মটা আপনাদের বুঝতে হবে। এই জন্য আপনারা তার বক্তব্যটা চমৎকারভাবে শুনবেন। সে যেভাবে বলবে সাংগঠনিক বক্তব্য দিলে সেইটা আপনারা শুনে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করবেন। আপনারা জানেন সারা বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলের যুবদল বলেন, ছাত্র বিএনপি বলেন, একটা কিছু জিনিস তৈরি হয়েছে। সেইটা দাঁড়ানোর সামনে যেহেতু নির্বাচন, আপনারা জানেন আমাদের অভিভাবক আমাদের বাংলাদেশের তারেক রহমান 17 বছর ধরে অনেক কষ্ট করে এই দলকে টিকে রেখেছে। এর আগে তো শহীদ জিয়া রহমান এবং খালেদা তো রাখছে, কিন্তু শহীদ রাষ্ট্র জিয়া সুযোগ্য সন্তান আমাদের অভিভাবক তারেক রহমান 17 বছর লন্ডনে বসে এই দলকে অনেক অনেক উপরে নিয়ে আসছে। সেই ধারাবাহিকতা 5 তারিখের পরে আমাদের অনেক নেতা কর্মী, শুধু স্বেচ্ছাসেবক বলবো না, যুবদল, ছাত্রদল, মূলদল, অনেক আরো অনেক এবং আরো কিছু বলবো যারা সুবিধাবাদী, তারা এসে আমাদের বদনাম করতেছে। সেই জন্য আজকে আপনাদের সাথে আমাদের কিছু কথা বলার জন্য আসা, আরো কিছু সাংগঠনিক জিনিস নিয়ে আসা, সেটা প্রেসিডেন্ট বলবে। আমি শুধু সেটা নিয়ে বলতে চাই, আপনাদের কাছে প্রথমে 5 তারিখের পর তারিখে আমার একটা বার্তা ছিল। আমাদের ওই সময় ছিল যে আমাদের সেক্রেটারি মনে তখন আসছিল 3 সংগঠন মিলে, তখন বার্তা দিয়েছিল যে আপনারা জানেন বিএনপি বলেন অন্য বলেন সবাই কোনো জনগণের ভালোবাসার দল। এর জন্য জনগণ যেভাবে দলকে ভালোবাসে,
বিএনপিকে বলা আছে এবং বিএনপিকে তোলা আছে, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং সেইটার জন্য যেন বদলাম না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ 5 তারিখের পর অনেকে সেটা করেছে, কিন্তু আমার কথা হচ্ছে 5 তারিখের পর যেভাবে দেশ হয়েছে আমরা অপেক্ষা করবো, সামনে ইলেকশন আছে, ইলেকশন যদি আমরা আসলে তারপরে জনগণের সাথে সরকার গঠন করে জনগণের সাথে ভালোভাবে করে সেটা করবেন। আপনারা জানেন, এইবার আমি কিছু বলি, আপনারা জানেন দেশ অস্থিত, শেখ হাসিনা বলেন এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু পালিয়ে গেল তার কলম লোক এই দেশ থেকে পালায়। আপনারা দেখেছেন আমাদের প্রেসিডেন্ট যখন তার বহন নিয়ে যখন গোপালগঞ্জ যায়, একটা অংশ কলম তার উপরে হামলা করে সে কলম ওইখানে মৃত্যুবরণ করতে পারত। তাকে যেভাবে চাপালে দিয়ে গাড়ির উপরে তার হাতের মধ্যে আপনারা দেখেছেন হাত কেটে গিয়েছিল, অনেক জায়গা হয়েছিল। তার সহকর্মী ভাবিও হাতে অনেকগুলো কোপ খেয়েছিল, তার ছেলে তারাও খেয়েছিল, এবং আমাদের একটা নেতা ওখানে দিদার আমাদের ক্রীড়া সম্পাদক সে মারা গিয়েছিল। কেন গিয়েছিল? তার দোষর ওখানে ছিল, এবং তার বলবো খালি গোপালগঞ্জে সারা বাংলাদেশে তার দোষর আছে। সেই দোষরা যদি থাকে সেই জন্য একটা ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে রাজপথে আবার থাকতে হবে এবং দেশের সাথে ভালোভাবে করতে হবে। দেশের জনগণ জানে না বিএনপি এই দিকে নাই, বিএনপি শুধু দেশ গঠনের জন্য আছে, দেশের জনগণের ভালোর জন্য আছে, জনগণের সুবিধা এবং কিভাবে ভালো থাকে সেই জন্য কাজ করতেছে। এই জন্য আপনার সহায়তা হবে, যারা আওয়ামী লীগ বসে আছে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তারা জন্য মাথা চালাবে না উঠতে পারে। সরকার নেতৃবৃন্দ, আমি আর 1 মিনিট 2 মিনিট 1 মিনিট 4 মিনিট বক্তব্য আমি শুধু বলতে চাই, আপনারা দেখেছেন একটা গ্রুপ, একটা দল বলে, দুইটা দল বলে, ছোট ছোট দল, তারা কোন দেশ নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা দেখেছেন কারা দল? সেই টুপি পরা সে একটা দল আছে, সেটা যেমন আমরা বলি যে নাম বলি না, আপনারা নাম বলেন জামাত নাম, আরো দু একটা দল আছে চরমনায় বলি, তারা আছে, এবং লগে যোগ হয়েছে আমাদের ছাত্রদের এনসিপি। আপনারা দেখেছেন এনসিপি বলে খালি বিএনপি চাঁদাবাজি করে। হ্যাঁ, বিএনপি চাঁদাবাজি সেটা হইলে যদি হয়, আপনারা দেখেছেন তারেক রহমান আমাদের বাবুর চেয়ারম্যান, সেই কলম যখনই কোনো চাঁদাবাজি বলেন, যখনই কোনো দখলদারিত্ব বলেন, যারাই করছে আমাদের কাছে রিপোর্ট আসার আগে তার কাছে রিপোর্ট চলে গেছে, এবং সেই রিপোর্ট যখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি চলে আসছে এবং বিএনপিতে চলে গেছে, তারা এখন লগে লগে বহিষ্কার করছে। তার প্রমাণ দেখেছেন অনেক জায়গা আছে, আমাদের সুনামগঞ্জে আছে, আমাদের মৌলভীবাজারে আছে, সিলেট মহানগরীতে আছে, অনেক জায়গায় আছে। আমরা সাথে সাথে শাস্তি দিয়েছি এবং সাথে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেছি। কারণ পদে কাউকে বহিষ্কার তারা হয়েছে, যদি তারা নির্দোষ হয়ে পরে এক সময় তাদেরকে আবার দিবে, কিন্তু তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে কারণ তারা একটা আমাদের একটা রিপোর্ট হয়েছে, তারা দিয়েছে। এই জন্য আমাদের প্রেসিডেন্ট সেটা লগে লগে দায়িত্ব পালন করে, কারণ তারা চায় না সংগঠনের কোনো বদলাম হোক, কারণ সংগঠন আগে, নেতার মধ্যে আছে সংগঠন আগে। এই জন্য তারা চাচ্ছে আপনাদের কাছে একটাই বার্তা নিয়ে আসছে, আপনারা শুধু ভালো ব্যবহার করবেন, সুন্দর করবেন, কেউ কোনো চাঁদাবাজি দখলদারিত্ব এইসবে যাওয়ার চেষ্টা করবেন না। শুধু দেশ নিয়ে ভাববেন, দল নিয়ে ভাববেন, জনগণ নিয়ে ভাববেন, দেশের কোনটা ভালো হবে সেটা নিয়ে ভাববেন। আরেকটা জিনিস বলবো না, চাঁদাবাজি আপনারা দেখেছেন কয়েকদিন আগে এনসিপি তারা বলেন আমরা চাঁদাবাজি করি, এনসিপি দেখছেন আপনার গুলশানে তাদের 5 জন কিভাবে চাঁদাবাজিতে ধরা খেয়েছে এবং তারা স্বীকার করেছে কোর্টে গিয়ে। চাঁদাবাজি কারা করে থাকে? নিশ্চয়ই তারা করে, তার ওপরে ধরা খেয়েছে, তারা 1 কোটি চাঁদাবাজি করেছিল একটা বাসাকে, তারা একদম ধরা খেয়েছে। এরকম অনেক আপনারা দেখেছেন। মুনাফিক কারা করে? জামাত কলম সেই 71 সালে করেছে, সেই 96 করেছে, এইবারে কলম তারা একটা ষড়যন্ত্র করে এই দেশকে আবার আগের মতো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু সেইটা হতে দেওয়া যাবে না। আপনারা সজাগ থাকবেন, দলের কথা ভাববেন, দেশের কথা ভাববেন, যারা ষড়যন্ত্র করতে আসবে তাদেরকে প্রতিরোধ করবেন, কিন্তু প্রতিরোধ করার সময় কোনো খারাপ কাজ, হ্যাঁ তারা যদি আসে তাহলে তাদের উপরে আপনার প্রতিরোধ করার চেষ্টা করবেন, কিন্তু জনগণের কোনো কষ্ট না থাকে সেদিকে খেয়াল রাখবেন। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, শহীদ জন অমরক আমাদের অভিভাবক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, বেগম খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ প্রিয় জাহিদ ভাই। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এস.এম. জিলানী ভাই। এস.এম. জিলানী ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরী শাখার তৃণমূলের নেতৃবৃন্দের সাথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আজকের এই মত বিনিময় সভা। আপনারা সবাই জানেন আমরা এই মত বিনিময় সভাটা একটা ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা আমন্ত্রণ জানিয়েছি। যাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি, প্লিজ এখানে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে এসেছেন। আপনাদের পারিবারিক কাজ, আপনাদের ব্যক্তিগত কাজ এবং নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া দিয়ে এখানে এসেছেন। আমি মনে করি সবাই দলকে ভালোবাসেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাস করেন বলেই আপনারা আপনাদের সমস্ত কাজ ফেলে রেখে এখানে এসেছেন। সঙ্গত কারণে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, আমরা অনেক কষ্ট করে এখানে এসেছি। পরশুদিন ময়মনসিংহ ছিলাম, গতকালকে চট্টগ্রাম ডিভিশনে ছিলাম, আজকে সিলেটে এসেছি। আমরা ঠিক মতো ঘুমাতে পারছি না, নিশ্চয়ই জরুরি কিছু আছে বলেই এখানে আসছি। সেজন্য সময়টা অযথা নষ্ট না করে, পাশে কানাঘুষো না করে, মোবাইলের সেলফি দয়া করে বন্ধ করে, যদি মনোনিবেশ করেন কথা শোনার মতো ইচ্ছা যার আছে সে বসবেন, আর যার নাই সে একটু চলে যেতে পারেন। আপনারও কাজ থাকতে পারে, অনেক ব্যস্ততা থাকতে পারে, আপনাকে আমরা আটকায় রাখবো না। এখানে যাদেরকে ডেকেছি তারা সবাই দায়িত্বশীল নেতা। এখানে যাদেরকে ডেকেছি এখানে দলের কোনো সমর্থক নাই। এখানে যারা এসেছেন তারা হয় জেলার নেতা, নাহলে থানার নেতা, নাহলে ওয়ার্ডের নেতা। কথাটা পরিষ্কার, মনোযোগ যদি থাকে, কথা শোনা থাকে না, কারো ব্যক্তিগত কাজ থাকলে চলে যেতে পারেন, তাকে আমরা আটকাবো না। সবাই তো কাজ থাকতে পারে, তাই না? আমি যে কথাটা বলতেছিলাম আপনাদেরকে, কাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমরা আজকের এই অনুষ্ঠানটিতে। আমরা সিলেট মহানগরের 51 সদস্য একটি কনভেনিং কমিটি রয়েছে। এই কনভেনিং কমিটির সকল নেতৃবৃন্দকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং এই সিলেট মহানগরের অধীনস্থ 6টি থানা আছে, সেই থানা কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। এবং এই মহানগরীর থানাগুলোর অধীনস্থ যে ওয়ার্ডগুলো রয়েছে, 42টা ওয়ার্ড সম্ভবত, তার মধ্যে 12টা ওয়ার্ড কমিটি সম্ভবত এখানে সম্পন্ন করা আছে। সেই 12টি ওয়ার্ডের আহ্বায়ক, সদস্য সচিব অথবা সভাপতি, সাধারণ সম্পাদককে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। আমি প্রথমে একটু দেখে নেব যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি তারা এখানে কে কে উপস্থিত আছে। আমি প্রথমে সিলেট মহানগরীর যে আহ্বায়ক কমিটিতে রয়েছে যারা উপস্থিত আছেন আমি নাম বলবো, শুধু দাঁড়িয়ে আপনাদের উপস্থিতিটা আমাদেরকে জানান দিলেন। আহ্বায়ক মাহবুব চৌধুরী আছেন, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ টুয়েল আছেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ ইবনে রাজ্জাক রুমেল, যুগ্ম আহ্বায়ক আবু আহমেদ আনসারি। কারো কিছু বলার দরকার নাই। যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মোহাম্মদ তাহের, যুগ্ম আহ্বায়ক মুমিনুল হক রাহি, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিন জাকারিয়া। পিছনে কেন ভাই, তুমি সামনে আসো। আচ্ছা,
যুগ্ম আহ্বায়ক রুনু আহমেদ, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমির আলী, যুগ্ম আহ্বায়ক ওসমান হারুন পনির, যুগ্ম আহ্বায়ক সায়েম আহমেদ সুজন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, আজিজ খান সজীব, আবুল কালাম শাহেদ ভাই থাকুক, নাই অসুস্থ কিছু বলার দরকার নাই, নাই নাই। সদস্য কামরুজ্জামান দীপু, সদস্য বিলাল আহমেদ, ও আচ্ছা, দেওয়ান রেজা মজিদ, কি আলী, তসির আলী সদস্য, সদস্য মিসলা আহমেদ জেহিন, জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন শাকের, ফাহিম আহমেদ চৌধুরী, আবির হাসান মুহিন, দুলাল আহমেদ, চমক দে পল, বলো সৈয়দ আমিরুল হক সলিড, সল্টি নাকি সলিড নাই, মেহেদি হাসান শফু, শফিকুল ইসলাম, বিমল দেব, মিজানুর রহমান পাভেল, রাহান আহমেদ, রাহান উদ্দিন রাজু, সোহেল রানা, জিয়াউর রহমান, ইকবাল হোসেন, সামাদ হোসেন, সেলিম মিয়া, সুলাইমান খান, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মুস্তফা, নুরুল হক মাসুম, সোহেল আহমেদ, শামীম আহমেদ চৌধুরী, রুম্মান আহমেদ, হোসেন খান ইমাদ, সাফওয়ান আলম কুরেশি, সুবহান আজাদ, আব্দুল সালাম, মোহাম্মদ সালাউদ্দিন, কাউসার আহমেদ রকি, কোতোয়ালি থানার আহ্বায়ক মোহাম্মদ কামরুজ্জামান দীপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ নিহারি পাড়া, আবুল কালাম আজাদ সুফি, আব্দুর রহিম বক্স, খলিলুর রহমান, শাহ মোহাম্মদ হাফিজ, আনোয়ার আলী, বাইনুদ্দিন, শামীম ইকবাল, জাকারিয়া রহমান, রুবেল আহমেদ, শহীদুল ইসলাম, মাসুক আহমেদ গাজী, রাসেল আহমেদ চালিবন্দর, মোহাম্মদ শেখ লিমনুজ্জামান ইমন, কামরুল হাসান চৌধুরী, আমজাদ হোসেন সদস্য সচিব। শাহপুরান থানা আহ্বায়ক নুরুল হক মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মাসুম আহমেদ চৌধুরী,
শেখুল ইসলাম চৌধুরী, রাকিব হোসেন চৌধুরী, রূপা মিয়া, ফজলু মিয়া, হেলাল আহমেদ, হাসিব আহমেদ, আনারুজ্জামান চৌধুরী সাজু, আবু নাসের জায়গিরদার, বদরুল আলম, বদরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম লিটন, রাসেল খান, আব্দুল সোবহান, গোলাম কিবরিয়া রাজু, সদস্য সচিব সুলেমান খান। জালালাবাদ থানা আহ্বায়ক শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজল আহমেদ, যুগ্ম আহ্বায়ক দেলার হোসেন, মোরাদ আহমেদ, কামরুল ইসলাম, সুফিয়ান আহমেদ, জাহাঙ্গীর আলম, আব্দুর রউফ, আব্দুল আহাদ লিমন, সুজন আহমেদ, রেজওয়ান রনি, সদস্য সচিব মানিক মিয়া। বিমানবন্দর থানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈকত ফাহাদ চৌধুরী, আহাদ আহমেদ, আমান খান, শেবুল মিয়া, মিজানুর রহমান মিজান, ইমদাদুল হক মিজান, ইমন আহমেদ, আরভি মুস্তাকি আবেদ, সায়েম আহমেদ রনি, মোহাম্মদ আসাদ, সদস্য সচিব এম এ হাসান সাগর। দক্ষিণ সুরমা আহ্বায়ক হোসেন আহমেদ রুহুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ তুহিন নাই, যুগ্ম আহ্বায়ক ওমর ইবনে মামুন আরাফাত, আব্দুল ওয়াদুদ, আলাউর রহমান রুমন, সৈয়দ ইসমাইল আলী, মোহাম্মদ আলী, বাবুল আহমেদ, আজাদ আহমেদ, আজিজুর রহমান, আলামিন, সদস্য সচিব মুন্না ঘোষ। মোগলা বাজার আহ্বায়ক হোসেন আহমেদ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন আহমেদ, যুগ্ম আহ্বায়ক কমল কান্তি দে, জাবেদুর রহমান জাবেদ, রিঙ্কু আচার্য, আবেদ আলী রিপন, রাজু হোসেন, ফারাদ আহমেদ, জিল্লুর রহমান, রুহুল আমিন, মোহাম্মদ রাসেল আহমেদ, সদস্য সচিব সাহেব উদ্দিন। তিন নম্বর ওয়ার্ড আহ্বায়ক রিপন আহমেদ, সদস্য সচিব রাশেদ মিয়া। চার নম্বর ওয়ার্ড আহ্বায়ক হেলাল আহমেদ, সদস্য আব্দুল কাদের রুবেল। 5 নম্বর ওয়ার্ড আহ্বায়ক কাউসার আহমেদ,
সদস্য সচিব হৃদয় হাসান খোকন, 6 নম্বর ওয়ার্ড আহ্বায়ক আহমদ হোসেন, সদস্য সচিব শেখ মোহাম্মদ আতিকুর রহমান পরাগ, 7 নম্বর ওয়ার্ড আহ্বায়ক আব্দুল হান্নান শিপন, সদস্য সচিব জিয়াউর রহমান চৌধুরী, 8 নম্বর ওয়ার্ড আহ্বায়ক আব্দুল মুহিন লেখা এখানে, সদস্য সচিব রহিম মিয়া, 9 নম্বর ওয়ার্ড আহ্বায়ক সৈয়দ রুম্মন আহমেদ, সদস্য সচিব শামসু আহমেদ, সদস্য সচিব। 10 নম্বর ওয়ার্ড আহ্বায়ক রোহেল আহমেদ, সদস্য সচিব জয়নাল আবেদিন কামরান, 16 নম্বর ওয়ার্ড আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শেবুল আহমেদ, 17 নম্বর ওয়ার্ড আহ্বায়ক মামুন রশিদ, সদস্য সচিব আব্দুল সামাদ, 19 নম্বর ওয়ার্ড আহ্বায়ক নির্ঝর রায়, সদস্য সচিব শফিক আহমেদ, 25 নম্বর ওয়ার্ড আহ্বায়ক কামরান নোমান, সদস্য সচিব শহীদ আহমেদ সাহেব, দুটোই। উপস্থিত সন্তোষজনক, থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরী শাখা আজকের এই তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির মত বিনিময় সভা। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরী শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব মাহবুব চৌধুরী। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সহসভাপতি, যিনি এই সিলেট বিভাগের সাংগঠনিক টিমের দায়িত্বে রয়েছেন, রাজপথে অত্যন্ত সক্রিয়, নিবেদিত, বলিষ্ঠ, সাহসী, মেধাবী নেতৃত্ব, নন্দিত জননেতা জনাব ডক্টর জাহিদুল কবির। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, সিলেটের কৃতি সন্তান জনাব কামাল হাসান জুয়েল। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা নন্দিত জননেতা জনাব আব্দুল আহাদ খান জামাল। সিলেট মহানগরের বিপ্লবী সদস্য সচিব, যিনি আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন, জনাব আফসর খান। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা জনাব শাকিল মোর্শেদ সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরী শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ টুয়েল সহ মহানগরীর অন্যান্য সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ, উপস্থিত আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, 6টি থানার আহ্বায়ক সদস্য সচিব সহ
সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং 12টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য সচিব সহ যারা উপস্থিত রয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের আদর্শের জনক, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে। পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত 17টি বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা যে সমস্ত সহযোদ্ধাকে হারিয়েছি, বিশেষ করে জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আমি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি এই লড়াই সংগ্রাম করতে গিয়ে যারা আহত অবস্থায় রয়েছেন, এখনো চিকিৎসাধীন রয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং অনেকে এখনো গুম অবস্থায় রয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুরা, অনেকটা আকস্মিক, তাৎক্ষণিক এবং জরুরিভাবে আজকের এই সভাটির আয়োজন করতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদেরকে একটি নির্দেশনা দিয়ে পাঠিয়েছেন এবং সময় বেঁধে দিয়েছেন। মাত্র 10টি দিনের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং মহানগরীতে আমাদের উপস্থিতি থেকে তৃণমূল নেতা কর্মীদের সাথে একটা বার্তা দিয়ে আসতে হবে। সঙ্গত কারণে আমরা দুটো টিমে ভাগ হয়ে আমরা এই কাজটি শুরু করেছি। গতকাল পর্যন্ত আমরা 14টি জেলা শেষ করেছি 2 দিনে। আজকে 3য় দিনের প্রথম এই সিলেট মহানগরীর এই মত বিনিময় সভা। বুঝতেই পারছেন অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, যেহেতু পার্টির চেয়ারম্যানের নির্দেশ, যত কষ্টই হোক কাজটি সম্পূর্ণ করতে হবে, এটা দায়িত্ব বলে মনে করছি। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমি আগেও বলেছি, আপনারা সবাই অত্যন্ত দায়িত্বশীল জায়গায় থেকে রাজনীতি করছেন। আপনারা যারা এখানে বসে আছেন সবাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন এবং পালন করেন। এবং আপনারা যারা বসে আছেন, আপনারা এবং আমরা সবাই বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করি। এবং আমরা যারা এখানে বসে আছি, আমরা এটাও বিশ্বাস করি যে আমরা সবাই বাংলাদেশের বর্তমানে সবথেকে জনপ্রিয় এবং বৃহৎ একটি রাজনৈতিক দলের সদস্য আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং উনি স্পষ্ট করে বলেছেন, বাংলাদেশে যদি বড় ধরনের কোনো অঘটন না ঘটে তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আমরা একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছি। দেশ একটি নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে। সঙ্গত কারণে বিএনপির প্রত্যেকটি দায়িত্বশীল নেতাকর্মীর অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একটি গোষ্ঠী, একটি মহল, কিছু ষড়যন্ত্রকারী, কিছু চক্রান্তকারী, তারা অনেকটা পায়ে পাড়া দিয়ে আমাদের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে চায়। তারা শুধু আমাদের পায়ে পাড়া দিচ্ছে না,
তারা আমাদের আবেগ, আমাদের অনুভূতির জায়গায় বারবার আঘাত করছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আদর্শের জনক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস, দেশপ্রেমিক তারেক রহমান আমাদের শক্তির উৎস, সর্বোপরি জিয়া পরিবার আমাদের আবেগ এবং অনুভূতির জায়গা। একটি নতুন রাজনৈতিক দল এখনো নিবন্ধন পায় নাই তারা, এবং আরেকটি বট বাহিনী আছে যারা ভেস্তের টিকিট বিক্রি করে থাকেন। এরা মিলেমিশে বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির নেতা কর্মীদেরকে চাঁদাবাজের তকমা লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে। আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক প্রথম বলেছেন, কোনোভাবেই ওদের কোনো ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না, ওদের কোনো পাতা ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। ওরা উস্কানি দিচ্ছে, আমরা যাতে ওদের উপরে ঝাঁপিয়ে পড়ি, এই কাজটা করা যাবে না। কারণ ওরা নিজেদেরকে একটু আলোচনায় রাখার জন্য, নিজেদেরকে একটু বিকশিত করার জন্য ওরা আমাদের আবেগ এবং অনুভূতির জায়গায় আঘাত করছে। আমরা যখন বুঝতে পারছি যে ওরা ওদের নিজেদেরকে একটু লাইমলাইটে আনার জন্য এই কাজগুলো করছে, সেহেতু আমরা ধৈর্য ধারণ করব। মহান রব্বুল আলামিন ধৈর্যশীল মানুষদেরকে পছন্দ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন, ওরা তো আমাকে নিয়ে কথা বলছে, আমার বাবাকে নিয়ে কথা বলছেন, আমার মাকে নিয়ে কথা বলছেন, ইভেন আমার বাসার একটি পোষা বিড়াল অবুঝ, তাকে ওরা ছাড় দিচ্ছে না। এত কিছুর পরেও আমি যখন মাথা ঠান্ডা রেখেছি, তোমরা কেন ঠান্ডা রাখতে পারবে না? তৃণমূলের নেতা কর্মীদেরকে একটু বোঝাতে হবে, তারা যেন কোনোভাবেই মাথা গরম না করে এবং ওদের ষড়যন্ত্রে পা না দেয়। একটা মেসেজ ক্লিয়ার, যে আমরা ওদের সাথে এখন কোনো সহিংসতা হব না। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয়, সেই নির্বাচন আর বেশি বাকি নেই, অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অর্থাৎ তার 3-3.5 মাস হাতে রয়েছে। এই 3-3.5 মাসে আমাদেরকে আমাদের সাংগঠনিক যে দুর্বলতাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সংগঠনের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সাংগঠনিক, সেই কাজগুলোর মধ্যে আমাদের সম্পাদন করতে হবে। অর্থাৎ সিলেট মহানগরীতে আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে, সিলেট মহানগরীর 6টি থানা কমিটি ইতিমধ্যে হয়েছে। এই 6টি থানা কমিটির অধীনস্থ 42টা ওয়ার্ড কমিটি রয়েছে। আমি একটু আগে আপনাদের সামনে যে কাগজগুলো পড়ে শোনালাম, তাতে 12টি ওয়ার্ড কমিটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। হয়তোবা এখানে রিসাবলিং করা লাগতে পারে। যদি এটাকে আমরা ধরেই নেই, তাহলে আরো 30টি ওয়ার্ড কমিটি আমাদেরকে করতে হবে। আর যদি পুনরায় এই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, এই কমিটি করতে হয়, তাহলে আমাদের 42টা ওয়ার্ড কমিটি করতে হবে। সময় খুব বেশি হাতে নাই। দেশ নির্বাচনের রোডে উঠে গেছে, দলও নির্বাচনমুখী। বিএনপি সবসময় নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল। সেই কারণে আমাদেরকেও নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আর নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে গেলে প্রথমত আমাদের সংগঠনকে ঢেলে সাজাতে হবে। হাতে 3 থেকে 3.5 মাস আছে। এটা মনে করার কোনো কারণ নাই যে এই 42টা ওয়ার্ড কমিটি করতে আপনাকে 3 মাস সময় দেওয়া হবে না। আরো অনেক রাজনৈতিক কর্মসূচি আসবে। বিএনপির সাংগঠনিক সম্পাদকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং অঙ্গ সংগঠন 3টি।
যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে সমন্বয় করে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যারা রয়েছেন তারা একটি কর্মসূচি রোডম্যাপ রেডি করছেন। অর্থাৎ আরো কর্মসূচি থাকবে, পাশাপাশি সাংগঠনিক কর্মকাণ্ড থাকবে। সেজন্য সিলেট মহানগরের প্রথম দায়িত্ব হচ্ছে 6টি থানাকে অর্গানাইজ করে, 6টি থানাকে নির্দেশনা দিয়ে তাদেরকে সহযোগিতা করে অতি দ্রুততম সময়ের মধ্যে এই ওয়ার্ডগুলো সম্পূর্ণ করতে হবে। বার্তা ক্লিয়ার? প্রথম বার্তা দিয়েছি, ওই বট বাহিনীর সাথে এখনই ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া যাবে না। দ্বিতীয় বার্তা, সাংগঠনিক কাঠামো ঠিক করতে হবে। অর্থাৎ এখানে ওয়ার্ড কমিটি বাকি রয়েছে, সেই ওয়ার্ড কমিটি করতে হবে। বার্তা ক্লিয়ার? এই দুটো তো ক্লিয়ার। এখন আসি আরেকটা জায়গায়। চেয়ারম্যান সাহেব বারবার যেটা নির্দেশনা দিয়েছেন, এই বট বাহিনী এবং ভেস্টেড টিকিট বিক্রিওয়ালারা এবং যারা নিজেদেরকে 24-এর গণঅভ্যুত্থানের নায়ক মনে করছেন, ওনারা মিলেমিশে বাংলাদেশে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন সব থেকে বড় মাধ্যম হয়ে গেছে। ফেসবুক এখন সব থেকে প্রচার মাধ্যম হয়ে গেছে। এখানে অনেক মিথ্যাচার করা হয়, প্রোপাগান্ডা ছড়ানো হয়, যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে। এই 24-এর তথাকথিত যে নায়করা নিজেদেরকে নায়ক মনে করছেন, তারা নিজেরা ডিক্লারেশন দিয়েছে যে ফেক আইডি খুলতে হবে, বিএনপির বিরুদ্ধে লিখতে হবে, বিএনপিকে চাঁদাবাজ বানাতে হবে। কিন্তু আমরা অবাক দৃষ্টিতে অবলোকন করেছি, বিএনপি চাঁদাবাজি যদি প্রশ্ন আসে, এই সমস্ত তথাকথিত যে ছাত্র নেতারা রয়েছেন, ওরা বিএনপির দাদা। চাঁদাবাজি কত প্রকার, কি কি, বিএনপি ওদের কাছ থেকে শিখতে হবে, আমরা ইতিমধ্যে দেখেছি। কিন্তু উল্টা ওরা বিএনপির গায়ে চাঁদাবাজির তকমা লাগাতে চায়। সেই জিনিসটা আমাদেরকে সতর্ক থাকতে হবে। ওরা এবং বট বাহিনী ফেক আইডি খুলে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছে, এমন এমন ভাষা ব্যবহার করছে, অশালীন, কোন শালীনতা নেই ওদের ভাষার ভিতরে। সেভাবে ওরা আমাদেরকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করছে। তারেক রহমানের পক্ষে কোন স্ট্যাটাস আসলে, কোন লেখনী আসলে সেটাকে নানান ভাবে তারা আঘাত করছেন এবং বাজে ভাবে সেটাকে কমেন্টস করছে। সেখানে আমাদেরকে একটু সোচ্চার হতে হবে। আমি মনে করি আপনারা যারা এখানে বসে আছেন সবাই ফেসবুক ব্যবহার করেন না? আপনারা একটা হাত জাগান তো, কে কে ফেসবুক ব্যবহার করেন? সবাই তো ফেসবুক ব্যবহার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা থাকেন। একটু সোচ্চার হতে হবে, সক্রিয় হতে হবে, একটু সরব থাকতে হবে। ফেসবুকে আমরা কাউকে বকা দিব না, অশালীন কথা বলবো না, তবে সত্যের পক্ষে আমরা কথা বলবো, ন্যায়ের পক্ষে কথা বলবো এবং সেখানে আমরা জোরালো ভাবে বলবো। এটাই হচ্ছে আমাদের কাজ। পার্টির চেয়ারম্যান বলেছেন আমাদের এই জায়গাটা একটু ঘাটতি রয়েছে, এই ঘাটতিটা আমাদের পূরণ করতে হবে। যে কারণে আমরা প্রত্যেকটা জেলায় তৃণমূলে এই বার্তাটা দিচ্ছি। আমি মনে করছি আমি আজকে বলে গেলাম, আপনারা এটা কার্যকর করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব বলে আমি মনে করছি। এই কাজটা করা যাবে না? ওরা মিথ্যাচার করে, কিভাবে করে আমি আপনাদের কারো কারো মনে আসতে পারে যে ওরা কিভাবে মিথ্যাচার করে। দেখেন, ওরা একদিকে বলে সংস্কার ছাড়া নির্বাচন করতে দিব না। এই বট বাহিনী বলে বিএনপি শুধু সংস্কার চায় না, বিএনপি শুধু নির্বাচন চায়। এই কথাটা কি সত্য? বিএনপি সংস্কার চায় না। বিএনপি সংস্কার চেয়েছে কবে? বিএনপি সংস্কার চেয়েছে 23 সালে, 2023 সালে।
তখন তো শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন তো সংস্কারের কথা কেউ কল্পনাও করে নাই। কল্পনা করেছে? এই পট বাহিনী ছাত্রলীগ করত, এখন আবার এসে এখন সংস্কারের কথা বলছে। ওরা বলছে আমরা ছাত্রলীগে গিয়েছিলাম নিরাপত্তার কারণে, একটু আশ্রয় নিয়েছিলাম। তোরা আশ্রয় নিয়েছিলি ভালো কথা, তোরা ছাত্রলীগে গিয়েছিলি ভালো কথা। ছাত্রলীগ অপকর্ম করছে, দুষ্কর্ম করছে, তোরাও বলছিস, আমরাও বলছি। তা ছাত্রলীগ যে অপকর্ম দুষ্কর্ম করেছে, তোরা ছাত্রলীগ করতে এই অপকর্মের দায় তোদের নিতে হবে না? অবশ্যই নিতে হবে অপকর্মের দায়। এই বট বাহিনী বলে বিএনপির সংস্কার চায় না, শুধু নির্বাচন চায়। নির্বাচন চাওয়াটা কি অন্যায়? বিএনপি তো একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। বিএনপি তো নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো জোর করে ক্ষমতা দখল করতে চায় না। বিএনপি তো পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় না। বিএনপি তো দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে চায়, এবং সেই কারণেই বিএনপি নির্বাচন চায়। এটা তো অন্যায় হতে পারে না। আর ওরা যারা নির্বাচন চায় না, ওরা হচ্ছে ষড়যন্ত্রকারী এবং চক্রান্তকারী। এটা তো সত্য। দেখেন, ওরা একদিকে বলে বিএনপি নির্বাচনে চায়, আরেকদিকে ওরা 300 আসনে প্রার্থী ঘোষণা করে। তাহলে কি হলো? ওরা মুখে যেটা বলছে, ওদের অন্তরে আরেকটা। ওরা যদি সত্যিকার অর্থে নির্বাচন না চাইতো, তাহলে ওরা কি এই প্রার্থী ঘোষণা করতো? তার মানে কি? মুনাফিকের লক্ষণ, স্পষ্ট মুনাফিকের লক্ষণ। এরা আমাদেরকে নানান ভাবে হেনস্থা করছে। বিশেষ করে আপনারা দেখেছেন, ঢাকার পুরান ঢাকায় একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সোহাগ নামে একজন মানুষকে মেরে ফেলেছে পাথর মেরে, যেটা কখনোই কাম্য না। আমরা এটা কামনা করি না। একজন মানুষকে এভাবে নৃশংসভাবে হত্যা করাটা বিএনপি কখনোই এটা সহ্য করে না এবং এটা পক্ষে থাকে না। আমরা ভেবেছিলাম এই ঘটনার সাথে প্রকৃত যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী রাজনৈতিক দলের এটাই প্রতিবাদ করা উচিত ছিল যে যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু হঠাৎ করে বট বাহিনী এই প্রতিবাদটুকু না করে, যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না চেয়ে তারা তারেক রহমানের বিচার চেয়ে বসল। এগুলো আমরা শুনি নাই? মারা গেছে চকবাজার, তারেক রহমান থাকে লন্ডনে। তারেক রহমানকে ওকে নির্দেশনা দিয়েছে যে পাথর মেরে একজনকে মেরে ফেলো, তো তারেক রহমানের দোষ কোথায়? অর্থাৎ ওরা তারেক রহমানকে ভয় পাচ্ছে। কেন? কারণ তারেক রহমানকে ওরা ভেবেছিল একরকম, কিন্তু তারেক রহমান 5ই আগস্টের পরে তার বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে যেভাবে আবির্ভূত হয়েছে, ওরা ভয় পেয়ে গেছে। ওরা এখন বলে তারেক রহমান তো আগের তারেক রহমান নাই, এখন তো অনেক ম্যাচিউর হয়ে গেছে। এটাও একটা চক্রান্ত। তারেক রহমান আগের তারেক রহমানই আছে, তারেক রহমান এরকমই ছিল। অর্থাৎ ওরা বলতে চায় তারেক রহমান আগে খারাপ ছিল, এখন ভালো হয়েছে। আমরা বিশ্বাস করি না তারেক রহমান আগেও যেমন ছিল এখনো সেভাবে আছে। এটা একটা ষড়যন্ত্র। তারেক রহমান 5ই আগস্টের পরে জাতির সামনে বক্তব্য রেখেছেন, অত্যন্ত সাবলীল ভাবে তার বক্তব্য রেখেছেন। তারেক রহমানের সেই বক্তব্যে কোন সমালোচনা ছিল না। তারেক রহমানের সেই বক্তব্যে কোন আক্রমণ ছিল না। তারেক রহমানের সেই বক্তব্যে কোন প্রতিহিংসার ছাপ ছিল না। তারেক রহমানের সেই বক্তব্যে কোন বাগাড়ম্বর ছিল না। অর্থাৎ তারেক রহমান সাবলীল ভাবে বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটা এখন জাতির সামনে দেওয়া অত্যন্ত প্রয়োজন ছিল, সেই বক্তব্যটাই তারেক রহমান রেখেছেন। এবং সেই বক্তব্যের পরে বাংলাদেশের কোন মানুষ এখন পর্যন্ত তারেক রহমানের বক্তব্য নিয়ে কোন সমালোচনা করতে পারে নাই। তার মানে হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ তারেক রহমানকে গ্রহণ করেছে এ জাতির ভবিষ্যৎ নেতা হিসেবে।
এটাই বট বাহিনীর ভয়। বট বাহিনী এখানে ভয় পেয়েছে। এই তারেক রহমান যদি বাংলাদেশে আসে, এই তারেক রহমান যদি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়, বট বাহিনীর যে মিথ্যাচার, স্বাধীনতা বিরোধী যে শক্তি, তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না। সেই কারণে ষড়যন্ত্র শুরু করেছে নতুনভাবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা। এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ফেসবুকে আমাদের সকলে একটু সক্রিয় থাকতে হবে প্রিয় বন্ধুরা। এটাই পার্টির চেয়ারম্যানের নির্দেশ। আরেকটি কথা উনি বারবার বলেছেন, একটি গোষ্ঠী, এই গোষ্ঠীতেই তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালায়। একটা ঘটনা ঘটলে তিলকে তাল বেরিয়ে ফেলায়, তিলকে তাল বানাচ্ছে তারা। আর আমাদের প্রশ্ন হচ্ছে, ভাই তিলকে তাল বানায় ঠিক আছে, আমি যদি তিল না হই ওরা তো আমাকে তাল বানাতে পারবে না। সেজন্য আমি যেন তিল না হই সে জিনিসটা সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে। আপনি একটি বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দলের সদস্য, সঙ্গত কারণে বাংলাদেশের মানুষ আপনাদের কাছে অনেক বেশি প্রত্যাশা করে। বিএনপির নেতা কর্মীদের কাছে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক বেশি প্রত্যাশা করে। সেজন্য আপনি যখন আপনার বাড়ি থেকে বের হবেন, আপনি একজন রাজনৈতিক দলের নেতা, জনপ্রিয় রাজনৈতিক দলের নেতা, সর্ববৃহৎ রাজনৈতিক দলের নেতা, অনেক নেতাকর্মী সমর্থক আপনার সাথে থাকতে পারে। আপনি যখন রাস্তায় বের হবেন, আপনি লক্ষ্য রাখবেন আপনার চলাচলের কারণে আপনার পিছনে সাধারণ মানুষের চলাচলের কোন বিঘ্ন ঘটছে কিনা। এই জিনিসটা আপনি দায়িত্বশীল নেতা হিসেবে আপনার লক্ষ্য রাখতে হবে। আপনার সাথে 20 জন মানুষ হাঁটছে, ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, অনেক ভ্যান, অনেক রিক্সা, অনেক অটো রিক্সা চলতে পারছে না। মানুষ কিন্তু ওই অটো রিক্সার মধ্যে বসে বাজে কমেন্টস করে, এইগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। বিএনপি জনমানুষের একটি রাজনৈতিক দল, বিএনপি গণমানুষের একটি রাজনৈতিক দল। সেই জন্য জনগণের কোন ভোগান্তি হয় এমন কোন কাজ করা যাবে না, এমন ভাবে চলাফেরা করা যাবে না। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, শেখ হাসিনা পালিয়েছে, শেখ পরিবারের সকল দুর্নীতিবাজ সদস্য পালিয়েছে, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সকল সদস্য পালিয়েছে, শেখ হাসিনা অবৈধ পার্লামেন্টের সমস্ত সদস্য পালিয়েছে। কিন্তু শেখ হাসিনার অনেক প্রেতাত্মা, অনেক দোষরা এখনো বাংলাদেশের মাটিতে ঘাটতি বেড়ে আছে। তারা কিন্তু আপনাদের মধ্যে ইতিমধ্যে ঢুকে পড়েছে প্রিয় বন্ধুরা। এই কারণে বললাম, আগে মিছিল থানায় 50 জনে করতেন, সেই মিছিল কিন্তু এখন 500 জনে উন্নতি হয়েছে। অর্থাৎ নতুন 450 নতুন করে এসে যোগ দিয়েছে। ওই 450 যে আওয়ামী লীগ আর সেটা বলা যাবে না। ওখানে বিএনপির অনেক সমর্থক একটু ভয় পেত, তারা এসেছে। বট বাহিনীও থাকতে পারে এবং আওয়ামী দোষরও থাকতে পারে। খেয়াল রাখতে হবে, এই 450 জনের ভিড়ে যেন আমার প্রকৃত ত্যাগী রাজপথে বিগত দিনের 50 জন নেতা কর্মী হারিয়ে না যায়। আরেকটি কথা হচ্ছে, এই 50 জন আমাদের প্রকৃত কর্মী নেতা, আর নতুন যারা আসছে তাদেরকে আমরা স্বাগত জানাবো। তবে এমন কাউকে আমরা আমাদের কমিটিতে স্থান দিব না যে বিগত 17 বছর স্বৈরাচারের দোষর ছিল, যার সাথে আওয়ামী লীগের মিছিল মিটিং এর অসংখ্য ছবি আছে, তাকে আমরা জায়গা দিব না। কারণ ওরা 17 বছর এই দেশটাকে ধ্বংস করেছে, রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামোকে ধ্বংস করেছে, ওরা আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে, বিচার বিভাগ ধ্বংস করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। ওরা আমার প্রিয় নেত্রীকে মিথ্যা মামলায় ফরমাসি রায় দিয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছে। প্রিয় নেত্রীকে ওরা 7 বছর কারারুদ্ধ করে রেখেছে। প্রিয় নেতাকে ওরা মেরে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়েছে।
ওরা আপনাকে আমাকে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, ওরা আমাদেরকে রিমান্ডের নামে অমানসিক নির্যাতন করেছে, ওদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না। সেজন্য সতর্ক থাকতে হবে। শরীরে নতুন রক্তের প্রয়োজন আছে। নতুন রক্ত শরীরে প্রবাহমান হলেই শরীর সতেজ হয়, সজীব হয়। সেজন্য আমরা নতুনদেরকে নিব, দেখে শুনে বুঝে নেব। যারা আমাদের সমর্থক ছিল এখন রাজনীতি সক্রিয়ভাবে করার ইচ্ছা পোষণ করছে, ওদেরকে আমরা সংগ্রহ করবো এবং জায়গা করে দেব। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা বারবার চেয়ারম্যান সাহেব বলছেন, বাংলাদেশে কিছু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমাদের দলের অনেক বিপদগামী নেতা কর্মী কিছুটা এর মধ্যে জড়িয়েছে, এটা সত্য। সবাই যে একেবারে ফ্রেশতা সেটা নয়। তবে যে ঘটনাগুলো ঘটছে, আমরা এই ঘটনাগুলো অবলোকন করেছি, পর্যবেক্ষণ করেছি, অনুসন্ধান করেছি। আমরা দেখেছি এই ঘটনার ৮০% তারাই ঘটিয়েছে যারা বিগত ১৭ বছর বিএনপির একটি পদ নিয়েছিল, কিন্তু মিছিল মিটিং রাজপথে কখনো আসে নাই। তারা আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে থাকতো এবং চলত। তারা এখন দেখবেন ধাক্কা দিয়ে একটা পদ তাদের ছিল, আমি আগেই বলেছি, ওই পদটার কারণে এখন ধাক্কা দিয়ে সামনের সারিতে চলে আসতে চায়। ওরাই এই অপকর্ম দুষ্কর্মের সাথে বেশি জড়িত। আমাদের ত্যাগী নেতা কর্মী আছে কিছু জায়গায়, কিন্তু সেটার সংখ্যা অনেক নগণ্য, অনেক কম। তবে এই ত্যাগী নেতা কর্মীরা কিভাবে এই দুষ্কর্মের সাথে জড়ালো সেটাও আমরা পর্যালোচনা করেছি। ওই যে শেখ হাসিনার প্রেতাত্মা এবং দোসররা ঘাপটি মেরে রয়েছে, ওরা আমাদের এই সমস্ত নেতা কর্মীদেরকে, ত্যাগী নেতা কর্মীদেরকে নানান ভাবে প্রলুব্ধ করে, নানান ভাবে ওদের প্ররোচিত করে। ওরা অন্যায় পথ দেখায়, বাঁকা পথ দেখায়। ওরা যে কাজটা ১৭ বছর করে এসেছে, ওই কাজটার প্রতি ওরা লক্ষ্য রাখে দূর থেকে। আর আমাদের একজন সক্রিয় কর্মী থাকলে তাকে বলে, তুমি ওই কাজটা করো, আমি তো করতাম, ওখান থেকে আমি মাসে এত পেতাম, ওই দোকানটা আমি ১৫ বছর খেয়েছি, তুমি এখন খাবে। এই জিনিসগুলো প্রলুব্ধ করে আমাদের কর্মীদেরকে, যার কারণে কিছু কিছু নেতা কর্মী এই প্রলুব্ধ হয়ে এই বিপদগামী হয়েছে। এটাও সত্য। মনে রাখবেন, দোকানও দেখাইছে ঠিকই, কিন্তু আপনি একজন দলের, আপনি বিএনপির একজন নিবেদিত প্রাণ, আপনার ত্যাগ রয়েছে এই দলের প্রতি। আপনি দলের জন্য ১৭ বছর অনেক শ্রম দিয়েছেন। আপনার মনের মধ্যে তখন প্রশ্ন আনতে হবে যে ওই দোকানের তো প্রকৃত একজন মালিক আছে, প্রকৃত মালিক ওই দোকানটা ভোগ করবে, আমি কেন করব? এই জিনিসটা তখন আপনার মনে করতে হবে। প্রিয় বন্ধুরা, সেজন্য আপনাদের কাছে বলি, আপনি বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, বুকে হাত রাখবেন। কোন কাজটা করলে আপনার নিজের জন্য ভালো হবে, কোন কাজটা করলে সমাজের জন্য ভালো হবে, কোন কাজটা করলে দলের জন্য ভালো হবে, সেই কাজটা করবেন। যে কাজটা করলে দলের ক্ষতি হবে, নিজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, সেই কাজটা বর্জন করবেন, সেই কাজ থেকে বিরত থাকবেন। আপনারা তো এখানে রাজনীতি করেন, সবাই রাজনৈতিক ভাবে সচেতন। আপনি বুঝেন না কোন কাজটা ভালো, কোন কাজটা খারাপ। ভালো কাজটা করবেন, খারাপ কাজটা বর্জন করবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনারা যে ১৭ বছর ত্যাগ স্বীকার করেছেন, কেন করেছিলেন? আপনারা ত্যাগ স্বীকার করেছিলেন আপনার ব্যক্তির পকেট ভারী করার জন্য? প্রশ্নই আসে না। আপনারা ত্যাগ স্বীকার করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ফিরে আনার জন্য এবং বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য। এই ৩টি মৌলিক অধিকারের জন্যই তো আমরা লড়াই সংগ্রাম করেছিলাম। আমরা তো ভোট করার জন্য লড়াই সংগ্রাম করি নাই। আপনি অন্যের পকেট থেকে টাকা জোর করে কেড়ে নিয়ে চাঁদাবাজি করে আরেকজনের দোকান থেকে টাকা নিয়ে এসে আপনার স্ত্রী, সন্তান, ভাই বোনদেরকে গিয়ে বিরিয়ানি খাবেন? এর মধ্যে কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই, কোনো তৃপ্তি নাই। আপনি হালাল পথে রুজি করেন, কষ্ট করেন, শ্রম করেন, মেহনত করেন, তারপরে রুজি করে ডাল ভাত খান আপনার স্ত্রী, সন্তান, ভাই বোনদেরকে নিয়ে, তার মধ্যে অনেক সুখ আছে, আনন্দ আছে, অনেক তৃপ্তি আছে। প্রিয় বন্ধুরা, অনেক টাকার মালিক হতে হবে কেন?
আমরা তো দেখলাম নিকট অতীত ইতিহাস থেকে দেখলাম অনেক টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, সেই অপকর্ম দুষ্কর্ম করেছে, এই অনেক টাকা কামিয়েছে অবৈধভাবে দুর্নীতি করে। তার পরিণতি তো আমরা দেখলাম, এই 1 বছর আগে দেখলাম একজন মানুষ হাজার কোটি টাকার মালিক, আওয়ামী লীগের নেতা এবং বড় ব্যবসায়ী, তিনি একটু পালিয়ে বেঁচে থাকার জন্য তার সুন্দর দাড়িটা কেটে ফেলেছে, তার মাথার চুল সাদা কালো করে ফেলেছে কলম দিয়ে। সে সদরঘাট থেকে 100 টাকার একটা গেঞ্জি কিনে পড়েছে, সে 150 টাকার একটা লুঙ্গি পড়েছে। তারপরে তাকে কোস্ট গার্ড ধরেছে, ছাগল বাঁধা রশি দিয়ে 2 হাত বেঁধে ফেলেছে, তাকে কাঠ গলায় দাঁড় করিয়েছে, মানুষ ডিম নিক্ষেপ করেছে। তাকে যখন কারাগারে নিয়েছে, কয়েকদিনে তাকে চোর চোর করে ধরে দিয়েছে। একজন রাজনীতিবিদের জীবনে এরকম তো প্রাপ্য থাকার কথা ছিল না, এটা তো কাম্য ছিল না, কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে কেন? ওদের দুষ্কর্ম, দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের কারণে তো এটা হয়েছে, তার জন্য হয়েছে না? আমরা যদি সেই ভুলটা করি, আমরা যদি সেই কাজটা করি, ইতিহাসের আস্থা করে কিন্তু আমরাও বিক্ষিপ্ত হব। প্রিয় বন্ধুরা, ইতিহাস কিন্তু ক্ষমা করে না, ইতিহাস ক্ষমা করে, ক্ষমা করে না। তাই যদি হতো শেখ হাসিনার কিছুই হতো না। মনে রাখবেন, কেউ না দেখুক আপনি কি করছেন, অপকর্ম করছেন না দুষ্কর্ম করছেন, অন্যায় করছেন, কি করছেন, কেউ না দেখুক, একজন দেখেন, উনি দেখেন এবং উনি বিচার করেন যেটা করেছে শেখ হাসিনার ক্ষেত্রে। এবং উনি হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী, উনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী, ওনার বিচার আছে, উনি সঠিক সময়ে সঠিক বিচারটা করেন। শেখ হাসিনার বিচারটা উনি সঠিক সময় করেছে। এই জিনিসগুলো আমাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদেরকে বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, আপনি এবং আমি এই দলের জন্য কিন্তু অপরিহার্য না। আপনি এবং আমি এই দলের জন্য অপরিহার্য না। আপনি মনে মনে চিন্তা করতে পারেন, ভাই কি বলছে, এত কষ্ট করছি, এই দলটা আমি করবো না। হ্যাঁ করবেন, আপনার প্রয়োজন আছে দলে, কিন্তু অপরিহার্য না, আপনাকে রাখতেই হবে সেরকম কিছু না। আমি এখানে আছি, আমাকে দল রাখতে হবে এমন কিছু না। অর্থাৎ আপনি এবং আমি এই দলের জন্য অপরিহার্য না। কিন্তু আমরা যে দলটা করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটা কিন্তু দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের অখণ্ডতা রক্ষা করার জন্য। এই দলটা বাংলাদেশের অবশ্যই একটি অপরিহার্য রাজনৈতিক দল। সেই জন্য এই দলটাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কর্মের মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, আজকে তারেক রহমানকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের কর্মের মধ্য দিয়ে। আজকে যদি তারেক রহমানকে আমরা ধ্বংস করে ফেলি, বিএনপিকে যদি আমাদের অপকর্মের দ্বারা ধ্বংস করে ফেলি, আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? সেই জন্য প্রিয় বন্ধুরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, দলের থেকে দেশ বড়, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়। এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস ভক্তদেরকে স্পষ্ট করে বলে দিই, আপনার ব্যক্তির কোন অপকর্মের দায় দল কিন্তু গ্রহণ করবে না। যেটা ইতিমধ্যে আপনারা দেখেছেন, দলের অনেক থেকে কর্মীকে দল কিন্তু ইতিমধ্যে বহিষ্কার করেছে। আমরা কিন্তু বহিষ্কার করতে চাই না প্রিয় বন্ধুরা, কারণ 17 বছর আপনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, অনেক কষ্ট করেছেন, অনেক মামলা খেয়েছেন, জেল খেটেছেন। এখন যখন আপনার একটা ভুলের কারণে আপনাকে বহিষ্কার করতে হয়, তখন কিন্তু অনেক কষ্ট হয়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, তারপর করতে হয়, দলকে ঠিক রাখার জন্য করতে হয়। আমরা যেন এমন কাজ কেউ না করি যে আপনার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হয়, এমন কাজ যেন আমরা করতে না করি। প্রিয় বন্ধুরা, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি মনে করছি আমার যে মেসেজটা আপনাদেরকে দেওয়ার, সে মেসেজটা হয়তো আপনারা পেয়ে গেছেন। আমরা সাংগঠনিক কাজগুলো ঠিক করব, আমরা ওই ষড়যন্ত্রে পা দিব না, আমরা ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকবো এবং নিজেদেরকে আমরা সংশোধিত করব, নিজেদেরকে ভালোভাবে পথ চলবো এবং ভালোভাবে চলবো। এই তো মেসেজ। এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের মুখোমুখি হচ্ছি। এই মেসেজগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিশ্বাস করি আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে তারেক রহমান জাতির সামনে যে 31 দফা প্রণয়ন করেছে, আমরা মনে করি এই 31 দফাই হচ্ছে বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ
তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ একটি সাম্য এবং বিনির্মাণের জন্য তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, আমরা বিশ্বাস করি এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে তারেক রহমানের নেতৃত্বে একটি দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সেই বাংলাদেশের পরীক্ষায়, সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। এখন সভাপতি বক্তব্য রাখবেন। সকলকে ধৈর্যের সাথে শোনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ প্রিয় সাংগঠনিক অভিভাবক এসএম দিলানী ভাই। আসলে আপনার বক্তব্যগুলা অত্যন্ত মনোযোগ সহকারে আমি সহ মহানগর স্বেচ্ছাসেবক দল, আমাদের 6টি থানা ইউনিট এবং এখন পর্যন্ত যে আমরা 12টি ওয়ার্ড কমিটি করেছি, এই ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা মনোযোগ সহকারে শুনেছেন। আপনাকে আমাদের হৃদয়ের মণিপুরা থেকে ধন্যবাদ। এবং আজকের এই সুন্দর একটি তাৎক্ষণিক আয়োজন আপনার মাধ্যমে আমরা কিন্তু করেছি, তার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক বিপি মাওলুদ চৌধুরী ভাই। বিপি মাওলুদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত মহানগরের তৃণমূলের সাথে মত বিনিময় অনুষ্ঠান। আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, মৃত্যুঞ্জয়ী জননেতা, আমাদের যুব সমাজের অহংকার, যিনি ইতিমধ্যে সারা বাংলাদেশের যুব সমাজের আইকন হিসাবে পরিচিত হয়েছেন, মৃত্যুঞ্জয়ী জননেতা, বিপ্লবী জননেতা, পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা এসএম জিলানী প্রধান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহসভাপতি, সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক দলের সম্মানিত টিম লিডার, আমাদের সকলের প্রিয় ডক্টর জাহিদুল কবির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, আমাদের সিলেটের কৃতি সন্তান কামাল হাসান জুয়েল বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলার বিপ্লবী আহ্বায়ক, আমার সহযোদ্ধা বন্ধু আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ উপস্থিত আছেন। জাতীয়তাবাদী আজকের উপস্থাপক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিলেট মহানগরের বিপ্লবী সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আফসর খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা আব্দুল সামাদ তুহেল সহ যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সিলেট মহানগরের সদস্য বৃন্দ, 6টি থানার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 12টি ওয়ার্ডের আহ্বায়ক সদস্য ও আমার যে আশ্চর্য সৈনিক ভাইরা, বক্তব্যের প্রারম্ভেই আপনাদের জানাই অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আমাদের বক্তব্য দিতে চাই না। আমরা ইতিমধ্যে আমাদের প্রধান অতিথির কাছ থেকে যে মোটিভেশনাল বক্তব্য শুনলাম, আমি ফেসবুকে দেখলাম এখানে সিলেটের বিভিন্ন বিএনপি নেতারাও এই বক্তব্যকে শেয়ার দিচ্ছেন এবং প্রশংসা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের সভাপতির বক্তব্য। তিনি যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আমরা আশা করি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর অতীতের ন্যায় আগামী দিন আপনাদের এই নির্দেশনা অনুযায়ী আমাদের দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা রয়েছে, রাষ্ট্র এবং সাম্য এবং একটি সামাজিক রাষ্ট্র নির্মাণের যে কাঠামো, সেই 31 দফা মানুষের দুর্গড়ায় পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর রয়েছি। সংগ্রামী সভাপতি, আপনাকে আশ্বস্ত করতে চাই, আপনারা অতীতে যেভাবে
আমাদের উপর ভরসা রেখে আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর অন্যান্য সংগঠনের চাইতে সবচেয়ে আগে যেখানে অন্যান্য সংগঠন ব্যর্থ হয়েছে সেখানে স্বেচ্ছাসেবক দল সচ্ছল হয়েছে, যেভাবে তার দায়িত্ব পালন করে গেছে, ইনশাআল্লাহ আপনাদের দেওয়া নির্দেশনা অনুযায়ী আগামী দিনেও আপনাদের যে কোনো কর্মসূচি, বিশেষ করে বাংলাদেশ বিনির্মাণের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তাদের সাধ্যমতো চেষ্টা করে যাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে সকাল থেকে আপনারা এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, অনেকেই অনেকের ব্যক্তিগত কাজ, অফিসিয়াল কাজ, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য রেখে আপনারা এখানে শহীদ হয়েছেন। তার জন্য আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সদস্য আফসার খানের পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, ওনারা অনেক কষ্ট করে, প্রধান অতিথি গতকালকে চিটাগাং ছিলেন, রাত্রে চিটাগাং থেকে ঢাকা এসেছেন, আজকে ঘুরে আবার সিলেটে এসেছেন, বিশ্রামহীন ভাবে কাজ করে যাচ্ছেন এই দলকে সংগঠিত করার জন্য। গতকালকে বিএনপির কিছু নেতা আমাকে বলছিলেন যে এসএম জিলানী এবং রাজীব আহসানের মতো নেতার প্রয়োজন রয়েছে অন্যান্য অঙ্গ সংগঠনে। তারা যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, সারা বাংলাদেশে চষে বেড়াচ্ছে, স্বেচ্ছাসেবক দল বিশেষ করে যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে তাদের প্রশংসা করিয়েছেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা আজকে মহানগর স্বেচ্ছাসেবক দলের এই অনুষ্ঠান থেকে আজকের সভাপতি, আজকের প্রধান অতিথি এসএম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানকে স্যালুট দেই স্বেচ্ছাসেবক দল মহানগরের পক্ষ থেকে। আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে আমরা রয়েছি, আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের নিয়ে কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, এসএম জিলানী জিন্দাবাদ, রাজীব আহসান জিন্দাবাদ, দেশপ্রেমিক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহানগর স্বেচ্ছাসেবক দলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সবাই স্টেজে চলে আসুন। শুধু মহানগর, পরবর্তীতে থানার নেতৃবৃন্দরা আসবেন, পরবর্তীতে থানার নেতৃবৃন্দরা তারা এখন বর্তমানে